উঠোনে টেন্ট গাড়া হয়েছিল। সেখানে প্রসাদ আর রমেশ রাঁধুনি শেখরকে বলছিল কি কি সুগন্ধিত ব্যঞ্জন বানাতে হবে। বাবু, আপনারা এখানে দাঁড়িয়ে থেকে এতগুলো ব্যঞ্জন বানাতে বলছেন, বাড়িতে এমন কি উৎসব? কিছু উৎসব আছে, সব রান্না রেডি আছে তো? হ্যাঁ বাবু, আপনার কথা মতো সব রেডি আছে। তারপর রমেশ কিছু টাকা বের করে তার হাতে দেয়। তোমার রান্না যদি আমাদের পছন্দ হয় তাহলে কালকে ডাকবো, আবার তোমাকে আসতে হবে। ঠিক আছে বাবু। একথা বলে টাকা নিয়ে শেখর সেখান থেকে চলে যায়। সারদা, ও সারদা। জোরে জোরে ডাকার ফলে সারদা ছুটতে ছুটতে বেরিয়ে আসে। ঘরে কি করছো সারদা? আমাদের পেটুক আর মোটা বৌমা অনামিকার জন্য বড় বাসনে চা বানাচ্ছিলাম। সেই চা তুমি পরে বানিও, যতক্ষণ আমি আর ছেলে ফিরে আসছি না এখানেই বসো। কিন্তু তোমরা দুজনে কোথায় যাচ্ছ? গেটের কাছে মা, যেখানে লোহার চেয়ার পাওয়া যায়। হ্যাঁ গো মা। আচ্ছা বেশ, সাবধানে যেও। একথা বলে প্রসাদ আর রমেশ গেট আনার জন্য বেরিয়ে পড়ে। তারা বেরিয়ে চারিদিকে দেখতে লাগে, কিন্তু কোথাও তারা ট্রাক দেখতে পায় না। বাবা, একবার ট্রাক ড্রাইভারটাকে ফোন করে তুমি দেখো তো, যে লোকেশনটা সে পাঠিয়েছিল সেখানে সে আসছে কিনা। হ্যাঁ রে বাবা, একটু আগে যখন ফোন করেছিলাম সে বলল 10 মিনিটে ঘরের কাছে থাকবে। দেখিনি। যদি তাদের আসার আগে তোমার মোটা আর পেটুক বৌমা অনামিকা যদি ঘুম থেকে উঠে পড়ে তাহলে কি পরিস্থিতি হবে ভাবো। একটা আরো চেয়ার ভাঙবে আর কি। এরকমটা যাতে না হয় তাই জন্য তো লোহার চেয়ার আমরা আনতে যাচ্ছি। হ্যাঁ বাবা, কি আর করব, এই সব আমাদের ভাগ্যে লেখা আছে। শুধু ঠাকুরকে বলো যে বৌমা যেন ঘুম থেকে না ওঠে। প্রসাদ একথা বলছিলেনই ততক্ষণে একটা ট্রাক এসে তাদের বাড়ির সামনে থামে। ট্রাকের মধ্যে একটা বড় লোহার চেয়ার রাখা ছিল। সেই চেয়ারটিকে দেখে রমেশ আর প্রসাদ ভীষণ আনন্দিত হয়। ড্রাইভার আর রমেশ মিলে লোহার চেয়ারটাকে ট্রাক থেকে নিচে নামায়। তারপর সেই ট্রাকটি সেখান থেকে চলে যায়। হ্যাঁ রে রমেশ, দুজনে মিলে চেয়ারটাকে ভেতরে নিয়ে যাওয়া যাবে? দুজনকে ধরেই ভেতরে নিয়ে যেতে হবে, তাছাড়া তো কোনো উপায়ও নেই। এভাবে বলাবলি করে তারপর তারা দুজনে মিলে সেই লোহার চেয়ারটাকে তুলে ওই টেন্টের কাছে নিয়ে যায়। তা দেখে সারদা বলে, হ্যাঁ গো, তাহলে কি এই লোহার চেয়ারটা সুরক্ষিত হবে? আমাদের মোটা বৌমা যেই এতে বসবে এমন না হয় যে এটা ভেঙে যায়? না সারদা, খুব মোটা লোহা দিয়ে এই চেয়ারটাকে বানানো হয়েছে, সহজে ভাঙবে না। আর যদি ভাঙে তাহলে তোমাদের দুজনকে দেখাচ্ছি। একথা সে বলছিল ততক্ষণে, মা যাও গিয়ে একটা বড় বাসনে চা বানাও, অনামিকা যে কোনো সময় উঠে যেতে পারে। তারপর সে প্রশ্ন করবে। এই লোহার চেয়ারটির কাছে লোহার টেবিলটাকে টেনে আনো। মা, সেসব আমি সামলে নেব, তুমি গিয়ে চা বানাও। এভাবে বলাতে সারদা ঘরের ভেতরে চলে যায়। ওদিকে পেটু আর মোটা বৌমা অনামিকা ঘুম থেকে উঠে বিছানার উপরে বসে। মা, খাবার জন্য জল। এভাবে জোর গলায় ডাকাতে সারদা তাড়াতাড়ি করে এক মগ জল নিয়ে অনামিকার কাছে যায়। অনামিকা পুরো মগের জল একবারেই খেয়ে ফেলে। মা, আজকে কি রান্না করেছেন? আমার যে খুব খিদে পেয়েছে। যা যা বলেছ সব তৈরি আছে বৌমা। তাহলে যেখানে খাবার আছে সেখানে আমাকে নিয়ে চলুন। এভাবে বলাতে সারদা নিজের হাতটা অনামিকাকে দেয় ধরার জন্য। সেই সারদা নিজেই মাটিতে ধড়াম করে পড়ে যায়। নাকের ভরে পড়ার জন্য সারদার নাক লাল হয়ে যায়। হ্যাঁ গো বৌমা, এটা কি করলে? আমার নাকটাকে চাটনি বানিয়ে দিলে। কি বললেন, নাকের চাটনি? তাহলে একটু চেটে দেখি আমি, নুন লঙ্কা মিষ্টিটা ঠিক হয়েছে কিনা। তোমাকে গালাগালি দেওয়ার মতনও আমার কাছে শব্দ নেই। আপনি গিয়ে রমেশ আর বাবাকে এদিকে একটু পাঠিয়ে দেন। সেখান থেকে সারদা রান্নাঘরের দিকে চলে যায়। সেখানে গিয়ে সে রমেশ আর প্রসাদকে পুরো ব্যাপারটা খুলে বলে। তারপর তারা দুজনে যেখানে মোটা অনামিকা ছিল সেখানে যায়। দুজনে মিলে অনামিকাকে তুলে ধরে এবং তাকে টেন্টের কাছে নিয়ে আসে। সেখানে এসে অনামিকা লোহার চেয়ারের উপরে গিয়ে বসে পড়ে। সেখানে লোহার টেবিলের ওপরে বিভিন্ন রকমের রান্না রাখা ছিল। সেসব রান্নার সুগন্ধতে অনামিকার খিদে যেন আরও দুগুণ বেড়ে যায়। মা, খাবার বেড়ে দেন, এবার যুদ্ধ শুরু হবে। তারপর সারদা একটা বড় কলা পাতা অনামিকার সামনে রেখে দেয়। তার উপরে যা যা রান্না হয়েছিল সব বেড়ে দেয়।
এবার অনামিকা খাওয়া শুরু করে। রমেশ আর প্রসাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, তাদের মুখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল। তা দেখে অনামিকা তখন বলে, হ্যাঁ গো, ও বাবা, আপনারা এভাবে দেখবেন না, আমার আবার পেটে ব্যথা হবে। এখন আপনারা এখান থেকে যান, আমার খাওয়া শেষ হলে আমি ডাকবো, তখন আপনারা দুজনে এসে আমাকে তুলে বেডরুমে ছেড়ে আসবেন। এখন যান। অনামিকার এভাবে বলাতে প্রসাদ আর রমেশ সেখান থেকে চলে যায়। অনামিকা খেতে লাগে। আধা ঘন্টা সময় তাতে কেটে যায়। যা যা রান্না করা হয়েছিল এবার সব শেষ হয়ে আসে। তারপর রাত্রিবেলাতে মোটা আর পেটুক বৌমা অনামিকার খুব পেটে ব্যথা হয়, তাই সে বিছানায় শুয়েছিল। ওগো ওগো, শুনছো শুনছো নাকি? অনামিকা যখন এভাবে বলে, রমেশ যে মাটিতে শুয়েছিল সে ঘাবড়ে উঠে পড়ে আর অনামিকাকে দেখতে লাগে। হ্যাঁ গো, আমার যে সহ্য হচ্ছে না, খুব পেটে ব্যথা হচ্ছে, আমাকে হাসপাতালে নিয়ে চলো। এভাবে বলাতে রমেশ খুব ভয় পেয়ে ছুটতে নিজের মা বাবার ঘরে যায়। সেখানে গিয়ে তাদের দরজায় কড়া দেয়। তারাও কড়ার শব্দ শুনে তাড়াতাড়ি এসে দরজা খোলে। কি হয়েছে বাবা, এত ঘাবড়ে গেছিস কেন? কি ব্যাপার স্যাপার? হ্যাঁ মা, মনে হয় অনামিকার পেটে খুব ব্যথা হচ্ছে। এবার এবার কি হবে? হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য তো সে কারের মধ্যে ঢুকবেও না, তাকে নিয়ে যেতে হলে কিছু ব্যবস্থা করতে হবে। বাবা রমেশ, আমি ট্রাক ড্রাইভারকে ফোন করছি তাকে এখানে আসার জন্য। তুমি আর মা গিয়ে অনামিকাকে তুলে নিয়ে এসো। এ কথা বলে প্রসাদ বাড়ি থেকে বেরিয়ে আসে। ওদিকে সারদা আর রমেশ অনামিকার ঘরে যায়, যে অনামিকা ব্যথায় কষ্ট পাচ্ছিল। তাকে সাবধানতার সাথে তুলে ঘরের ভেতর থেকে বাইরে নিয়ে আসে। ততক্ষণে ট্রাক এসে হাজির হয়ে যায়। যেমন তেমন করে অনামিকাকে ট্রাকের মধ্যে চাপানো হয়। তারপর অনামিকার লোহার চেয়ারটাকে তিনজনে মিলে রশি দিয়ে বেঁধে সেটাকে টেনে ওপরে তোলে। প্রায় আধা ঘন্টা বেরিয়ে যায়। তারপর মোটা পেটুক বৌমা অনামিকাকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। অ্যাডমিট হওয়ার পরে ডাক্তারবাবু তার পরীক্ষা করে। সেখানে রমেশ, প্রসাদ, সারদা তিনজনেই দাঁড়িয়েছিল। দেখুন, এই যে মোটা মহিলাটি, এ আপনাদের কে হয়? ডাক্তারবাবু, আমি এর শাশুড়ি। আমি আমি এর শ্বশুর মশাই। আর আমি এর স্বামী। আমার নাম রমেশ। এর কি খুব বেশি খাওয়ার স্বভাব আছে? হ্যাঁ ডাক্তারবাবু, যেমন তেমন খাওয়ার স্বভাব নেই। যদি হাতির সাথে প্রতিযোগিতা করানো হয় তাহলে কিন্তু আমার বৌমাই সেই প্রতিযোগিতাতে বিজয়ী হবে। এত বেশি খায়, তাই জন্য আজ শরীরের এই অবস্থা হয়েছে। ডাক্তারবাবুর কথা শুনে তিনজনেই একে অপরের মুখ দেখতে লাগে। ঠিক আছে, আমার সঙ্গে আসুন। এভাবে বলার পরে অনামিকাকে যেখানে শুইয়ে রাখা হয়েছিল সেখানে তিনজনকে নিয়ে যাওয়া হয়। যা বলছি মন দিয়ে শুনবেন, বিশেষ করে তুমি অনামিকা। যদি আমার কথা মতো না চলো তাহলে তোমার প্রাণ যেতে পারে। যদি তুমি এভাবেই খাবার খেতে থাকো তাহলে মরে যাবে। আগে তোমার ইচ্ছে। এভাবে বলাতে অনামিকা কান্নাকাটি শুরু করে। দেখো অনামিকা, এখন কান্নাকাটি করে কোনো লাভ নেই। এবার তোমাকে খাওয়ায় নিয়ন্ত্রণ করতে হবে। ওয়াকিং, জগিং, এক্সারসাইজ নিয়মিতভাবে করতে হবে। আর যথারীতিভাবে খাওয়ার থেকে তোমাকে দূরে থাকতে হবে। করবো ডাক্তারবাবু, আমি নিশ্চিত রূপে সবকিছু করব। ডাক্তারবাবু, সে এখন তো বলছে করবে, কিন্তু বাড়ি যাওয়ার পরে সে কিছুই করবে না। যেই সে খাবারের সুগন্ধ পাবে তারপর ব্যাস আবার খাওয়া শুরু হয়ে যাবে। হ্যাঁ ডাক্তারবাবু, আমরা কত ওকে বারণ করেছি, কিন্তু কখনো আমাদের কথা শোনেইনি। এখনো যদি আপনার বৌমা কথা না শোনে তাহলে পুরোপুরিভাবে তার প্রাণের ব্যাপার। যদি আপনার বৌমা বেঁচে থাকতে চায় তাহলে প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই টাইম টেবিলে ফলো করতে হবে। আর যদি সময় মতন পালন না করে সে যে কোনো দিন পটল তুলতে পারে। তো বেঁচে থাকতে চায় না মরতে চায় সেটা আপনারাই সিদ্ধান্ত নিয়ে নেন। হ্যাঁ ডাক্তারবাবু, আপনি যেমনটা বললেন, সময়ে সময়ে আমরা ওয়াকিং, জগিং, এক্সারসাইজ অনামিকাকে দিয়ে সবকিছু করাবো। তাহলে কি ডাক্তারবাবু আমরা বৌমাকে নিয়ে যেতে পারি? আচ্ছা বেশ, আপনারা অনামিকাকে এখন বাড়ি নিয়ে যেতে পারেন। যা যা ওষুধ লিখে দিয়েছি সময়ে সময়ে খাওয়াবেন। ডাক্তারবাবুকে তারা তিনজনেই হাত জোর করে নমস্কার জানায়। তারপর মোটা বৌমা অনামিকাকে ট্রাকে বসিয়ে তারা নিজেদের বাড়ি ফিরিয়ে নিয়ে যায়। আর তখন থেকে ডাক্তারবাবুর কথা মতো অনামিকা সব কিছু করতে লাগে।
আজ এই পর্যন্ত। নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। নমস্কার। মাটির ঘরে একটা বেঞ্চের উপরে বাবা চন্দন যে বাজারে গেছিল, তার বিবাহযোগ্যা মেয়ে অনামিকা সেখানে বসে অপেক্ষা করছিল। তাকে দেখে তার মা সাবিত্রী এসে বলে, মা অনামিকা, চল ভেতরে চল, যে টাকাটা তুই এনেছিস তা থেকে তোর বাবা কিছু একটা আনবে। আমি ভেতরে যাব না, বাবা বাজার থেকে এলে তবেই ভেতরে যাব। তুমি গিয়ে খাবার জন্য কিছু বানাও। একথা বলাতে সাবিত্রী আর কোনো উত্তর না দিয়ে ভেতরে চলে যায়। অনামিকা রাস্তার ধারে দাঁড়িয়ে শুধু পথ দেখছিল। তার বাবা হাতে একটা থলি নিয়ে বাড়ি ফিরে আসে। তাড়াতাড়ি করে ওই থলিটা খুলে সে দেখতে লাগে। খুলে দেখে থলির ভেতরে একটা কম্বল আছে। সেই কম্বলটা দেখে অনামিকা ভীষণ আনন্দিত হয়। অনামিকা, তুই যা টাকা সঞ্চয় করেছিলি, দোকানদাররা বলল তাতেই একটা কম্বলই হবে, তাছাড়া আর কিছু হবে না, তাই এটাই আমি নিয়ে এলাম। ভালো কথা তো বাবা, এটাকে সাবধানে রেখে দাও। আমি যখন কালকে শ্বশুর বাড়িতে যাব এই কম্বলটা নিয়ে যাব। তার মুখে কথা শুনে চন্দন ভীষণ খুশি হন। আমার মেয়েটা যে এখন বিয়ের যোগ্য হয়ে গেছে, তার জন্য বর খুঁজতে হবে। তার মুখে কথা শুনে অনামিকা লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। শীতকালের সময় অন্ধকার নামার সাথে সাথে তারা বাড়ির বাইরে আগুন জ্বালাবার ব্যবস্থা করে। তার বান্ধবীরা কমলা আর বিমলা সেখানে বসে বসে ঠাট্টা করতে লাগে। ঠিক সেই সময় বিমলার মা সুগনা সেখানে এসে উপস্থিত হয়। অনামিকা, আমার মা এসেছে, এবার আমি যাই। তুই আর কাবেরী কথা বল, কেমন? তুইও থাক না, আমরা তিনজনে মিলে গল্প গুজব করব। তুই যদি বলিস আমার বাবা ফিরে এলে তিনি ছেড়ে আসবে। না রে, তুই যাই বল, আমার মা শুনবে না, আমাকে শান্তিতে বসতেও দেবে না। তাই আমি আসি, তোরা দুজনে বসে গল্প কর, কেমন? একথা বলে বিমলা উঠে নিজের মায়ের সাথে সেখান থেকে চলে যায়। তারপর অনামিকা আর কাবেরী গল্প করতে লাগে। ঠিক সেই সময় চন্দন নিজের মজদুরের কাজ শেষ করে আর ওদিকে সাবিত্রী মাথায় একটা ঝুড়ি নিয়ে ঠান্ডায় কাঁপতে কাঁপতে বাড়ি ফেরে। সাবিত্রীর ঝুড়ির মধ্যে একটা পুরনো কম্বল ছিল। সাবিত্রী, এভাবে ঠান্ডায় কাঁপছ, ওই কম্বলটা দিয়ে কেন ঢাকা নিয়ে নিচ্ছ না? যখন আরো ঠান্ডা পড়বে তখন ঢাকা নেব। সাবিত্রী, তুমি বাড়ি যাও, আমি একটু জঙ্গল হয়ে আসছি। এদিকে অন্ধকার নেমে এসছে, এখন জঙ্গলে কেন যাবে? তুমি দেখছো তো কত বেশি ঠান্ডাটা পড়েছে, আরো ঠান্ডাটা বাড়বে। এই ঠান্ডার থেকে বাঁচার জন্য জ্বালানির কাঠ তো চাই। সে কথা আমি বুঝলাম যে ঠান্ডাটা আরো বাড়বে, কিন্তু এখন অন্ধকার হয়ে গেছে, অন্ধকারে শুকনো কাঠ কোথায় খুঁজে পাবে? আহা সাবিত্রী, সেসব আমি সামলে নেব। তুমি এখন বাড়ি যাও দেখি। ওদিকে মেয়ে অনামিকা ঘরে একা আছে। সে আমি বাড়ি চলে যাব, এ তো জানা পথ, রোজই যাই আমরা। তবে তুমি জঙ্গলে যাচ্ছ, একটু সাবধানে যেও। এই পথে অনেক জঙ্গলি জানোয়ার সব ঘুরে বেড়ায়। তুমি আমাকে 30 বছর ধরে দেখছো, আমি এমনিই ঘুরে বেড়াই। এই বাঘহীন জানোয়ারেরা আমার কি আর করবে বলো? চন্দনের কথা শুনে সাবিত্রী তার দিকে রেগেমেগে দেখে, তারপর তাড়াতাড়ি পা বাড়িয়ে বাড়ির দিকে রওনা দেয়। ওদিকে দুতলা বাড়িতে একটা কাঠের চেয়ারে প্রসাদ আর পুরোহিত মশাই বসেছিলেন। সারদা সেখানে গরম গরম চা বানিয়ে নিয়ে আসে। তাকে দেখে প্রসাদ বলে ওঠেন, ও সারদা, খাওয়ার জন্য কিছু গরম গরম নিয়ে এসো, শুধু চা চলবে না, পুরোহিত মশাইও তো এসেছেন। ও প্রসাদ বাবু, এরকমটা বলবেন না, অন্তত চা তো এনেছে, আপনার ভাগ্য খুব ভালো। পুরোহিত মশাই এরকমই বলেন। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু এই সময় আপনি এলেন যে? ওই রমেশ আর অনামিকার বিবাহের শুভ মুহূর্তের কথা জিজ্ঞাসা করেছিলেন না, সেটাই জানাতে আমি এসেছিলাম। এ কথা শুনে সারদা আর প্রসাদ ভীষণ আনন্দিত হয়। আচ্ছা আচ্ছা পুরোহিত মশাই, তবে সেই শুভ মুহূর্তটা কখন? একটা মুহূর্ত 1 সপ্তাহ পরে, আর অন্য মুহূর্তটা 1 মাস পরে। এবার আপনারাই বলুন কোন মুহূর্তটা আপনাদের চাই, আমি সেটাই ফিক্স করে দেব। এই ব্যাপারটা নিয়ে মেয়ের বাড়ির লোকেদের সাথে কথা বলতে হবে। আমি তাদেরকে আগেই জানিয়েছি, তারপর এখানে এসেছি। আপনারা বলুন কোন দিন চাই, তারা যে কোনো দিনের জন্য তৈরি আছে। তাহলে আর দেরি কেন পুরোহিত মশাই, আগের সপ্তাহের দিনটা ঠিক করা হোক, আমরা কাল থেকেই কাজ শুরু করে দেব। আচ্ছা বেশ,
তারপর পুরোহিত মশাই সেখানে বসে চা খান আর সেখান থেকে চলে যান। ওদিকে অনামিকা আর কাবেরী আগুনের কাছে বসে তাপ নিচ্ছিল। অনামিকা, তোর ওই রমেশ কি বলছে? তিনি আর কি বলবেন, তিনি ভীষণ আনন্দিত যে আমার মতন সুন্দরী মেয়ের সাথে তার বিয়ে হচ্ছে। নতুন নতুন তো, তাই সে বলছে। না না না, তার কথায় কিন্তু সততা আছে। আমি জানি উনি আমার খুব ভালো করে দেখাশোনা করবেন, আর উনিও এটা বলেন। অনামিকা একথা বলছিলই ততক্ষণে রমেশ তাদের বাড়িতে আসে। দেওয়ালের কাছে দাঁড়িয়ে সে একটা ফুল অনামিকার গায়ের ওপরে ছুঁড়ে মারে। অনামিকা রমেশকে দেখে লজ্জা পেয়ে যায়। কাবেরী ফুলটা দেখে ঘুরে তাকায়, দেখে দেওয়ালের কাছে দাঁড়িয়ে রমেশ মুচিমুচি হাসছে। কাবেরী তাকে দেখে ঘাবড়ে গিয়ে সেখান থেকে পালিয়ে যায়। রমেশ তারপর অনামিকার কাছে যায়। অনামিকা আর রমেশ একে অপরের সাথে খুব প্রেম ভালোবাসার সাথে কথা বলে। ততক্ষণে সাবিত্রী বাড়ি ফিরে আসে। নিজের মেয়েকে রমেশের সাথে কথা বলতে দেখে, ও বাবা, তুমি কখন এলে? এভাবে লুকিয়ে লুকিয়ে এসো না বিয়ের আগে, না হলে প্রতিবেশীরা দেখে ঝগড়া করতে চলে আসবে। না না মাসিমা, ঝগড়াঝাটি কিছুই হবে না। আমি অনামিকার সাথে দেখা করতে আসিনি, আপনার কাছে এসেছি। তার মুখে একথা শুনে অনামিকার মুখ হাড়ি হয়ে যায়। আমার সাথে? বলো বাবা। আপনি বলেছেন না 1 সপ্তাহের মধ্যেই বিয়ে ঠিক করতে। আপনারা কি সব দিক থেকে রেডি? বাবা একথা জানার জন্য আমাকে পাঠিয়েছেন। আমাদের সাধ্য অনুসারে আমরা সব ব্যবস্থা করে রেখেছি, শুধু একবার বিয়েটা ভালো করে হয়ে যাক। এবার তুমি যাও বাবা। এভাবে বলাতে রমেশ ভাবতে লাগে যে আর তার অনামিকার সাথে কথা হবে না। তাই সে দুঃখিত মন নিয়ে পিছু ঘুরে যেতে লাগে। কি রে মা, তুই জামাই বাবাকে ডেকেছিলি নাকি? না গো মা, কি করে ডাকি বলো তো? আমাদের যে ফোনটা আছে সেটা তো বাবা সঙ্গে করে জমিতে নিয়ে গেছে, তাহলে আমি ওনাকে কি করে ডাকবো? দুঃখিত হয়ে অনামিকা সেখান থেকে নিজের ঘরের দিকে চলে যায়। 1 সপ্তাহ কেটে যায়। তারপর আত্মীয় পরিজনদের সবার সামনে অনামিকা আর রমেশের খুব ধুমধাম করে বিয়ে হয়। মেয়ে অনামিকাকে শ্বশুরবাড়ি পাঠাবার সময় সাবিত্রী আর চন্দনের চোখ ছলছল করে ওঠে। তারপর সাধ্য মতন জিনিসপত্র দিয়ে মেয়েকে তারা বিদায় করে। অনামিকা বুদ্ধি সহকারে শ্বশুরবাড়িতে এবার পা রাখে। একদিন যখন অনামিকা নিজের স্বামীর সাথে বসে বাপের বাড়ির জিনিসপত্রগুলো দেখছিল খুলে খুলে, দেখে একটা ফুল দেয়া ডিজাইন করা কম্বল। সেটা দেখে সে ভীষণ আনন্দিত হয়। এই কম্বলটা আমার বাবা আমার জমানো টাকা দিয়ে কিনে রেখেছিল। খুব ভালো, তাহলে আমরা এটাকে ব্যবহার করব। এখন আমাদের কাছে আছে তো, যখন থাকবে না তখন করব। এভাবে বলে সে ওটাকে একটা বাক্সের ভেতরে ঢুকিয়ে রেখে দেয়। এভাবে দিন কাটছিল। সবাই কিছু না কিছু কাজ করত। দেখতে দেখতে 6টা বছর কেটে যায়। অনামিকার 2 সন্তান হরিশ আর ভাবনাও জন্ম নেয়। সময়ের সাথে সাথে এবার বাচ্চারাও একটু বড় হয়ে ওঠে। ভালোইভাবে সবার সাথে জীবন কাটছিল। তারপর শীতকাল আসে। আগুন জ্বালিয়ে সবাই বসেছিল আর বাচ্চারা সেখানে খেলা করছিল। বৌমা, বিছানা করে দাও, আমরা ঘুমুবো। আচ্ছা বেশ মা। অনামিকা ঘরের ভেতরে যায় আর একটা ম্যাট ভালো করে বিছিয়ে দেয়। তার সাথে জোড়া দেওয়া একটা কম্বল দেয় ঢাকা দেওয়ার জন্য। আসুন মা, বিছানা লাগিয়ে দিয়েছি। তা শুনে শাশুড়ি মা বলেন, চলো বাচ্চারা, এবার আমরা ঘুমুবো। না, আমি ভেতরে যাব না, এখানেই আগুনের কাছে ঘুমুবো। ঘরের ভেতরে খুব ঠান্ডা, ওই কম্বলে হয় না। হ্যাঁ, আমিও ভেতরে যাব না, এখানেই ঘুমুবো। তাদের অনেকবার বলা সত্ত্বেও সারদা কান দেয় না আর তাদেরকে নিয়ে ঘরের ভেতরে চলে যায়। তারপর সবাই এক এক করে ঘুমোতে চলে আসে। একটা দুটো যা কম্বল ছিল তা দিয়ে হচ্ছিল না, আর ঠান্ডার ভীষণ প্রকোপ ছিল। এক ধারে সারদা আর অন্য ধারে অনামিকা শুয়েছিল। সারদার তখন রাগ হয়। হ্যাঁ গো বৌমা, যদি এক ধার থেকে তুমি টেনে নাও, তাহলে আমি এই কম্বলটা কিভাবে ঢাকা নেব? আমিও সেটাই জিজ্ঞাসা করতে চাইছিলাম, আমি কি ঢাকা দেব? বাপের বাড়ির কম্বলটা নিয়ে এসো। একথা বলে সারদা কম্বলটাকে টেনে নিজে ঢাকা নিয়ে নেয়। তারপর দেরি না করে অনামিকা তাড়াতাড়ি তার বাবার দেয়া সেই কম্বলটা নিয়ে এসে সবাইকে ঢাকা দিয়ে দেয়। রমেশের ওপরে কম্বলটা দিতেই কম্বলটা বেড়ে বড় হয়ে যায়। তা দেখে অনামিকা অবাক হয়ে যায়। তার মানে এটা একটা মায়াবী কম্বল। বাবা এ নিয়ে কিছুই জানে না যে এটা একটা মায়াবী কম্বল। জানলে উনি আমাকে নিশ্চয়ই বলতেন। অনামিকা খুশি খুশি সেই মায়াবী কম্বল দিয়ে নিজেকে ঢেকে নেয়। বাইরে যতই ঠান্ডা হোক না কেন, ভেতরে কিন্তু খুব গরম। আর ওই কম্বলের ভেতরে যত লোক ইচ্ছে ঢুকে আরামসে ঘুমোতে পারে।
ফলে যাদেরই ঠান্ডা লাগতো অনামিকা তাদেরকে নিয়ে আসতো আর সেই কম্বল দিয়ে সে ঢাকা দিয়ে দিত। এভাবে অনামিকার সেই মায়াবী কম্বলের সাহায্যে ঠান্ডায় কষ্ট পাওয়া মানুষেরা সাহায্য পেতে লাগে। এই ছিল আজকের গল্প। নতুন গল্প নিয়ে তাড়াতাড়ি হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার।